সংক্ষিপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা, ইট পাটকেল নিক্ষেপ। মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনা নিয়ে সরকারের কড়া সমালোচনা বিএনপির, ভ্যাট প্রত্যাহারের আহ্বান। গাজায় কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকরের অপেক্ষা, গণহত্যা নিয়ে প্রশ্ন করায় যুক্তরাষ্ট্রের সাংবাদিক লাঞ্ছিত। বিস্তারিত। আবারও উত্তেজনা দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে। দুপুর 1টার দিকে হঠাৎ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ। এ সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষে বাধে। চলে ইট পাটকেল নিক্ষেপ। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে। চলছে চলছে। এদিকে নিয়মনীতির তোয়াক্কা না করে ঠাকুরগাঁও সীমান্তে শূন্যরেখার 150 গজের মধ্যে একের পর এক পাহারা চৌকি স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসব চৌকির কারণে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এই অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনায় সরকারের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ করেছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বলেন, বিগত আওয়ামী লীগ সরকার তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই চ্যালেঞ্জ মোকাবেলা না করে চলতি বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা জনগণের উপর চাপ বাড়িয়েছে। সাধারণ জনগণের উপর কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ভ্যাট শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। আওয়ামী সরকার লুণ্ঠিত কিছু ব্যাংকে তাড়ানো সংকট কমাতে নতুন করে 22,500 কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে। যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না, কিন্তু আওয়ামী লীগ সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর পদক্ষেপটি গ্রহণ করলো, যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আরো বাড়িয়ে দিয়েছে। নিয়মনীতির তোয়াক্কা না করে ঠাকুরগাঁও সীমান্তে শূন্যরেখার 150 গজের মধ্যে একের পর এক পাহারা চৌকি স্থাপন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এসব চৌকির কারণে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এই অবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। বাংলাদেশের সাথে ভারতের মোট সীমান্ত 4156 কিলোমিটার। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় আছে 156 কিলোমিটার। এই সীমান্তের শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে বিভিন্ন স্থানে পাহারা চৌকি বসিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অবশ্য আন্তর্জাতিক আইন অনুযায়ী শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে ফসল ফলানো ছাড়া কোনো স্থাপনা বা সীমান্ত দেয়াল নির্মাণের বিধান নেই। ভারতের এসব পাহাড়া চৌকি থেকে মাঝে মধ্যেই বাংলাদেশের নাগরিক ও তাদের গরু ছাগল ধরে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। কখনো কখনো গুলি করে মানুষ মারছে বিএসএফ সদস্যরা। আমার জমি আমি আবাদ করব, তো ওদের মাথা ব্যথাটা কোথায়? ওরা আমাদেরকে দাবড়ায় কেন, পিটায় কেন? কোনো সময় মানুষ মারে দেয়, যেমন আমাদের কিছুদিন আগে ওইদিকে একটা মানুষ মারে দিল দক্ষিণ সাইডে, আমাদের বেশি দূর না, আমাদের 5-6 কিলো দূরে।
কালকে একটা ঘটনা ঘটাইলো বেউরঝারি ওই দিক। এটা আমরা সরকারের কাছে নিরাপত্তা চাই। আমাদের বাংলাদেশের তাগেরা খুলে ওরা আমাদের এলাকায় এসে আমাদের মনাদের ছেলেপেলেদেরকে মারপিট করে, কখনো পিটাপিটি করে, গরু নিয়ে চলে যায়, বিভিন্ন রকমের হুমকি ধুমকি দেয়। আমাদের সীমানাগুলা দিয়ে আছে, ওই সীমানার আমাদের বাংলাদেশের ভিতরে চলে আসে ওরা, ছোট ছোট কয়েকটা ঘর উঠাই, ওইখানে বসে থাকে। স্বজন হারানোর কষ্ট, শঙ্কা ও ঝুঁকি নিয়ে দিন পার করছেন সীমান্ত এলাকার বাসিন্দারা। তারা জানান, গত 7 মাসে ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ 2 বাংলাদেশিকে হত্যা করেছে। দেশের বিভিন্ন সীমান্তে ভারতের সাথে উত্তেজনা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও বিজিবি। সীমান্ত যাতে অতিক্রম না করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের পেট্রোল যেমন ইন্টেন্সিফাইড করেছি, বাড়িয়েছি। আমাদের লোকজনকে আমরা অনুপ্রাণিত করছি, সীমান্তবর্তী লোকজনকে অনুপ্রাণিত করছি। ঠাকুরগাঁও জেলার সীমান্ত অত্যন্ত সুরক্ষিত রয়েছে। ঠাকুরগাঁওয়ের সাথে ভারতের 156 কিলোমিটার সীমান্তে মোট বিওপি আছে 29টি। দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, সংবাদের শুরুটা যেমনটা জানাচ্ছিলাম যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। এ বিষয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন আর ঘটনা নিয়ে বিজিবি কি বলছে? হ্যাঁ, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমরা এখানে আসার পরে যেটা দেখেছি যে ভারত বাংলাদেশ সীমান্তে তুমুল উত্তেজনা বিরাজ করছে এবং এখানে ভারত এবং বাংলাদেশের বাসীর মুখোমুখি তারা অবস্থান করছে এবং অলরেডি ভারত থেকে তীর ধনুক তারা নিক্ষেপ করেছে। এই পর্যন্ত প্রায় 13টি মতো টিয়ার সেল এবং ককটেল এবং কাঁদুনি গ্যাস তারা নিক্ষেপ করেছে। এছাড়া এখানে যে বিষয়টা হয়েছে, একজন বিজিবিও আহত হয়েছে। তারা মানে উত্তেজিত ভাবে বিভিন্ন ভাবে তারা বাংলাদেশে বারবার ধেয়ে আসছে এবং বাংলাদেশে অনধিকার চর্চা করে তারা প্রবেশ করছে এবং প্রবেশ করার পরে তাদেরকে দেখা যাচ্ছে আহত করার চেষ্টা করেছে। একজন বিজিবি সদস্য অলরেডি আঘাতপ্রাপ্ত হয়। এছাড়াও এখানকার বেশ কয়েকজন জনগণ ভারতবাসীর যে তীর ধনুক, সেই তীর ধনুকে যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদেরকে এখান থেকে চিকিৎসা নেওয়ার জন্য দ্রুত মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া এখানে বর্তমান থমথমে অবস্থান বিরাজ করছে। বিজিবি এখানে যথেষ্ট তারা সহনশীলতার পরিচয় দিচ্ছে, তারা চেষ্টা করছেন আমাদের বাংলাদেশিদেরকে শান্ত করার, কিন্তু ভারত বারবার উত্তেজিত হয়ে বাংলাদেশের ওপরে অনধিকার প্রবেশ করে তাদের ওপরে হামলা করার চেষ্টা করছে এবং ইতিমধ্যে ভারতবাসী বাংলাদেশের ব্যাপক একটা ক্ষতি করেছে। এই আমাদের সীমান্তে যে আম গাছ এবং বড়ই বাগান ছিল, সেগুলোর উপরে তারা হামলা করে অনেকগুলো গাছ তারা কেটে ফেলেছেন। আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে সর্বোচ্চ এই ছিল। আলমগীর, আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলমগীর হোসেন। পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় হওয়া বিস্ফোরক মামলার শুনানি বারবার পেছানো বড় ষড়যন্ত্রের অংশ, এমন অভিযোগ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। আগামীকাল বিডিআর বিদ্রোহের মামলার যদি কোনো সুরাহা না হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। সকালে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্যারালাইজড ও ব্রেইন স্ট্রোক হওয়া সাজাপ্রাপ্ত বিডিআর সদস্য এনামুল হককে দেখতে যান মাহিন সরকার সহ অন্যান্যরা। পরে সাংবাদিকদের তিনি বলেন, গত সরকারের আমলে করা অন্যায়ের কারণে মানবেতর জীবনযাপন করছেন তৎকালীন বিডিআরের সদস্যরা। বিভিন্ন অজুহাতে 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ কয়েকবার শুনানির কথা থাকলেও সেগুলো পেছানো হচ্ছে। এগুলোর পেছনে আসলে কোনো যুক্তি আমরা খুঁজে পাচ্ছি না। আমরা বলতে চাই, বিচার বিভাগকে যেহেতু আমরা স্বাধীন ধরেছি, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। দর্শক, পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবারে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর আলম। নূর আলম, মেলায় কোন পণ্যের প্রতি ক্রেতার আগ্রহ বেশি দেখছেন? আরও আপনি জানেন যে আজকে 29তম ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা পূর্বাচলে অনুষ্ঠিত হচ্ছে, তার কিন্তু আজকে 18তম দিন এবং আমরা যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিনে, সেক্ষেত্রে মেলা যে দর্শনার্থী
প্রার্থীরা যারা রয়েছেন তাদের কিন্তু একটু ভিড় যদি আপনি একটু দেখাই, সেক্ষেত্রে একটু মোটামুটি ভালোই ভিড় জমেছে। এখন কিন্তু যেহেতু দুপুর 3টা, সেহেতু লোকজন কিন্তু এখন আসা শুরু করেছে বিভিন্ন প্রান্ত থেকে। আপনি জানেন যে ঢাকা থেকে কিন্তু অদূরে যে পূর্বাচলে এবারে যে 29তম আন্তর্জাতিক ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, সেক্ষেত্রে আমরা এখানে দেখেছি যে ইলেকট্রনিক্স যে পণ্য, আসলে আপনি জানেন যে ঘর সাজাতে কিন্তু যে আসবাবপত্র অন্যতম একটু অনুষঙ্গিক বিষয় হচ্ছে ইলেকট্রনিক্স পণ্য। আমরা সেই ইলেকট্রনিক্স পণ্যগুলোতে কিন্তু একটু এবার ভিড় আজকে একটু লক্ষণীয় ভিড় আছে। আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন যে শোরুমগুলো রয়েছে, অর্থাৎ ইলেকট্রনিক উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে ক্রেতাদের দর্শনার্থীদের ভিড় রয়েছে। তবে আমরা কিছু মানুষ যারা এখানে ক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে সাধারণত বাইরে যে সকল স্টল তাদের শোরুমগুলো রয়েছে এবং তাদের যে দামের ক্ষেত্রে কিন্তু আসলে তাদের অভিযোগ নেই। তবে এখানে যে খাবার দোকানগুলো রয়েছে সেই খাবার দোকানগুলোর দামের তারতম্য তারা বলছে যে বাইরের তুলনায় কিন্তু এই যে এই স্টল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে কেন্দ্র করে যে খাবার দোকানগুলো এখানে গড়ে উঠেছে সেখানে একটু খাবার দাম বেশি বলেই অভিযোগ করছেন ক্রেতারা। তবে আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে এখানে যেহেতু সাপ্তাহিক আজকে ছুটির দিন শনিবার, সেক্ষেত্রে কিন্তু পরিবার পরিজন নিয়ে মানুষের যে আনাগোনা, এরই মধ্যে কিন্তু যে মেলা প্রাঙ্গণ তাদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে। বিভিন্ন মানুষ কিন্তু ঢাকা থেকে, যেহেতু এটি ঢাকা থেকে বেশ দূরত্বে অবস্থিত, কিন্তু ঢাকা থেকে কিন্তু পরিবার পরিজন নিয়েও মানুষ আসছেন এবং এখানকার যারা স্থানীয় রয়েছে তারাও কিন্তু আসছে। অর্থাৎ মানুষের মনে যে একটি এই মেলাকে কেন্দ্র করে কিন্তু আসলে সকল স্টলগুলো মানুষ ঘুরে দেখছেন, হয়তো বা কেউ পছন্দ হলে কিনে নিয়ে যাচ্ছেন। তবে যেহেতু কোনো আমরা স্টলে দেখেছি যে ক্রেতাদেরকে আকৃষ্ট করার জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে, অর্থাৎ ক্রেতার যে চাহিদা সেই চাহিদা চিন্তা করেই কিন্তু যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, অর্থাৎ বিভিন্ন এখানে ইলেকট্রনিক্স পণ্য রয়েছে, আপনার ফার্নিচার্স পণ্য রয়েছে এবং খাবারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সবাই কিন্তু ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তাদের যে নির্ধারিত যে দাম এবং তাদের যে নির্ধারিত মূল্য সেই অনুযায়ী কিন্তু তারা এবার বিভিন্ন ছাড়ের ব্যবস্থা করছে। আবার কোনো প্রতিষ্ঠান আমরা দেখেছি যে একটি কিনলে একটি অফার, এই ব্যবস্থাও কিন্তু রেখেছে। সেহেতু এই যদি আমি আপনাকে যদি আজকে এই ছুটির দিনে এখন যেই আমরা পূর্বাচলে রয়েছে ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলায়, ছুটির দিনে আমার কাছে এই ছিল আনোয়ারুল সর্বশেষ। নূর আলম, আপনাকে ধন্যবাদ। বাণিজ্য মেলা থেকে বাণিজ্য মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী নূর আলম। আন্তর্জাতিক, অবশেষে কার্যকর হতে যাচ্ছে গাজা যুদ্ধবিরতি। স্থানীয় সময় রোববার ভোর 6:30 থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। শনিবার এক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জানায়, মন্ত্রিসভায় 6 ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকের পর যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হয়। তবে মন্ত্রিসভায় কিছু কট্টরপন্থী নেতা এই চুক্তির তীব্র বিরোধিতা করেন। তারপরও নেতানিয়াহুর জোট সরকারের 24 জন মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দেন, 8 জন এর বিরোধিতা করেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, চুক্তির প্রথম পর্যায়ে 33 জন জিম্মিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে থেকে 737 জনকে ছেড়ে দেবে ইসরায়েলি সরকার। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে জানাবো সংবাদ শিরোনামগুলো। বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা, ইট পাটকেল নিক্ষেপ। মুদ্রানীতি ও বাজার ব্যবস্থাপনা নিয়ে সরকারের কড়া সমালোচনা বিএনপির, ভ্যাট প্রত্যাহারে আহ্বান। গাজায় কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকরের অপেক্ষা, গণহত্যা নিয়ে প্রশ্ন করায় যুক্তরাষ্ট্রের সাংবাদিক লাঞ্ছিত।